অর্থাৎ খানিকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী, আর শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। এই মুহূর্তে যদি পশ্চিমবঙ্গের আনাচ কানাচে কান পাতেন, আপনার নিজের বাড়ির রক, পাড়ার অলি গলিতে কান পাতেন, তা সে যে কোনো জেলা হোক, যে কোনো জেলার সদর হোক, মিনি মেট্রো হোক বা ঝাঁ চকচকে শহর হোক, যদি সত্যি নিজের ব্যক্তিগত পরিসরে কান পাতেন, আলোচনা করেন, তাহলে প্রত্যেকের কম বেশি একই প্রশ্ন: এই রাজ্যের জনবিন্যাস কি বদলে যাচ্ছে? একের পর এক বর্ডার যে সমস্ত অঞ্চল, অর্থাৎ যেগুলো জেলা, সেখানে নতুন নতুন মুখ দেখতে পাওয়া যায়, নতুন নতুন নাম শুনতে পাওয়া যায়। হঠাৎ করে তারা কারা, যারা দুদিন আগে পর্যন্ত যেখানে কিচ্ছু ছিল না সেখানে এসে বাসা বাঁধতে শুরু করলো। যে রাস্তায়, যে গলিতে কোথাও কিছু ছিল না, সেখানে হঠাৎ করে একটা শ্রেণীদের দেখতে পাওয়া যাচ্ছে। মনে রাখবেন যে চোখ বন্ধ করে রাখলে প্রলয় বন্ধ হয় না। গোটা দেশ এই মুহূর্তে সত্যি সত্যি উত্তাল অনুপ্রবেশ ইস্যুতে। কিন্তু অনুপ্রবেশ ইস্যুতে উত্তাল হওয়ার আগে সত্যি কি আমরা ভাবতে ভুলে গেছি যে নিয়ে আমরা প্রশ্ন করতে চাইছি, বা আড়ালে আবডালে একটুখানি সময় পেলে, সুযোগ পেলে আলোচনা সেরে নিচ্ছি, ভাবছি এই নিয়ে কথা না বললেও চলবে, এখনো ঢাক ঢাক গুড়গুড় করছি, সে বিষয়টা আদেও ঢাক ঢাক গুড়গুড় করার মতো বিষয় নাকি গলা ফাটিয়ে চিৎকার করে প্রতিবাদ জানানোর বিষয় ছিল? আর অনেক আগে বিষয় ছিল এটা। কারণ এখন এই সময় দাঁড়িয়ে যদি প্রশ্ন করা হয় যে পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে যাচ্ছে কি, প্রশ্নের উত্তরে এমন উত্তর পাবেন না তো এই প্রশ্ন করলে, যে পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে যাচ্ছে নয়, আসলে চুপিসারে আমার আপনার নাকের ডগা দিয়ে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় জনবিন্যাস ইতিমধ্যেই বদলে গেছে। আগে হ্যাঁ, ইতিমধ্যেই বদলে গেছে, এরকম উত্তর পাবেন না তো। এই প্রশ্নই করবো আজকে সোজাসুজি চোখে চোখ রেখে। কারণ এমন কিছু বিষয় আমাদের শুরু থেকে বোঝানো হয়, জানানো হয়, বা আলোচনার পরিসরে আনা হয় না, যে বিষয়গুলো নিয়ে সত্যি সত্যি মানুষ জানতে চায়। এই বিষয় নিয়ে কথা বলা যাবে না, জনবিন্যাস নিয়ে কথা বলা যাবে না। কোথায় কি হচ্ছে, বর্ডার অঞ্চলে কি হচ্ছে, কোথায় কি ভাঙচুর হচ্ছে, কারা এগিয়ে আসছে, কারা পিছিয়ে যাচ্ছে, এই নিয়ে আলোচনা করা যাবে না। কেন? গোটা দেশ এই নিয়ে আলোচনা করছে, আমরা নিজের রাজ্যের লোক হয়ে নিয়ে আলোচনা করতে পারছি না কেন? কি চলছে বহরমপুরে জানতে চাই, কি চলছে মুর্শিদাবাদে জানতে চাই, কি চলছে মালদায় জানতে চাই, কি চলছে নদিয়ায় জানতে চান না আপনারা? যদি আপনার জেলা না হয় আপনার জেলা না হয় মুর্শিদাবাদ, আপনার জেলা না হয় মালদা, আপনার জেলা না হয় নদিয়া বা দক্ষিণ 24 পরগনা, জানতে চান না যে সেই অঞ্চলগুলো দিয়ে চুপিসারে কারা আমার আপনার রাজ্যে নিশ্চিন্তে ঢুকে আসছে এবং খুব তাড়াতাড়ি আধার কার্ডও পেয়ে যাচ্ছে, তারা থাকতে শুরু করছে, তাদের নাম উঠছে? নাকি আমরা অপেক্ষা করব পরবর্তী আদমশুমারি কবে হবে, তারপর আমরা প্রশ্ন করব যে সত্যিই তো এত মানুষ এলো কোথা থেকে, কবে হলো এসব? অনুপ্রবেশ নিয়ে যখন উত্তাল দেশ এবং রাজ্যের রাজনীতি, যে অনুপ্রবেশের কারণে জনবিন্যাস বদলে যাচ্ছে কিনা, ঠিক সেই সময় গত কয়েকদিন আগে ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে সংসদে তুলে ধরলেন অনুপ্রবেশের প্রসঙ্গ। শুধু প্রসঙ্গ তুলে ধরলেন নয়, তিনি একটা সমাধানও দেওয়ার চেষ্টা করলেন সংসদে দাঁড়িয়ে। তিনি কি বলছেন? তিনি তার নিজের রাজ্য নিয়ে বলতে গিয়ে বলছেন যে ঝাড়খণ্ডের আদিবাসীদের সংখ্যা কমে যাচ্ছে দিনের পর দিন, কারণ বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ফলে। অনেকেই প্রশ্ন করছেন, যদি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হয় তাহলে তা তো হবে পশ্চিমবঙ্গে, ঝাড়খণ্ডের সঙ্গে কি সম্পর্ক? তিনি বলছেন যে সম্পর্ক আছে, ঝাড়খণ্ডের সঙ্গে তো বাংলাদেশের সীমান্ত নেই, তা সত্ত্বেও সম্পর্ক আছে। কিভাবে সম্পর্ক আছে? এই প্রসঙ্গে নিশিকান্ত দুবে বলেন যে বাংলার 2 জেলা মালদা এবং মুর্শিদাবাদের কথা। নিশিকান্তর দাবি ছিল যে বাংলার এই 2 জেলার ক্রমশ জনবিন্যাসে পরিবর্তন হচ্ছে এই 2 জেলায়।
এই দুই জেলায় জনবিন্যাসের ক্রমশ পরিবর্তন হচ্ছে অবৈধ অনুপ্রবেশের ফলে, যা তৃণমূল জমানায় আরও বেড়েছে এবং তার ফল পড়ছে খুব স্বল্প দূরে, হাতের নাগালে। ঝাড়খণ্ডের যে প্রথম বর্ডার অঞ্চল রয়েছে তা হচ্ছে পাকুড় থেকে তার সূত্রপাত হচ্ছে। ফলে দিন দিন হিন্দুদের অস্তিত্ব সংকট হচ্ছে ঝাড়খণ্ডেও। নিশিকান্ত দুবে সংসদে প্রস্তাব রেখেছেন যাতে ঝাড়খণ্ডের কয়েকটা জেলা, বিহারের 3 জেলা এবং বাংলার 2 জেলায় ইতিমধ্যে কেন্দ্র যত দ্রুত সম্ভব তত দ্রুত কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনা হয়। একমাত্র কেন্দ্রের যদি নজরদারি থাকে প্রত্যক্ষভাবে, তাহলে কোনো জায়গায় কোনোভাবে কারোর চোখের ফাঁক গলে এই অনুপ্রবেশ হওয়া সম্ভব নয়। জনবিন্যাসের অত্যন্ত দ্রুততার সঙ্গে পরিবর্তন রোখা সম্ভব। নিশিকান্ত দুবে প্রস্তাব নিয়ে বিরোধীরাও একের পর এক প্রতি আক্রমণে ব্যস্ত। ঠিক সেই সময় আমরা জানতে পারলাম যে 2024 নয়, আজ থেকে আরো 2 বছর আগে 2022 সালে এই মালদা এবং মুর্শিদাবাদে ব্যাপক অনুপ্রবেশ নিয়ে চিঠি লিখে দিয়েছিলেন, ইতিমধ্যেই লেখা হয়ে গেছে আরো 2 বছর আগে, আজ থেকে 2 বছর আগে, মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। এতদিনে জানতে পারলাম যখন তোলপাড় চলছে অনুপ্রবেশ নিয়ে, যখন সংসদে নিশিকান্ত দুবে এই নিয়ে কথা বলছেন, সরাসরি গৌরীশঙ্কর ঘোষ নাকি স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন যে মুর্শিদাবাদ আর মালদায় যেভাবে অনুপ্রবেশ হচ্ছে তাতে আগামী দিনে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। ভারত বিরোধী শক্তি মালদা এবং মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করছে আর তারপর সারা দেশে ছড়িয়ে যাচ্ছে। চিঠিতে লিখেছিলেন গৌরীশঙ্কর ঘোষ। তবে শুধু গৌরীশঙ্কর ঘোষই নয়, এবার আমি শুরু করেছিলাম মুর্শিদাবাদ দিয়ে, বহরমপুর দিয়ে, মুর্শিদাবাদে কি চলছে, মালদায় কি চলছে। এবার মুর্শিদাবাদ জেলার আরও এক বিধায়ক অনুপ্রবেশ নিয়ে সরব হলেন। মালদা থেকে মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণবঙ্গের এই 2 জেলার জনবিন্যাসের চরিত্র বদল নিয়ে বারবার সরব হচ্ছেন বিজেপির একাধিক নেতারা। সেই 2022 সালে অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। আর এবার আরও একজন, সুব্রত মৈত্র, তিনি জানালেন যে তারও একই দাবি তিনিও সমর্থন করছেন এবং বলতে চেয়েছেন বহুদিন ধরে, বহু বছর ধরে। এবং এক্ষেত্রে সবথেকে উল্লেখযোগ্য বিষয়, সুব্রত মৈত্র বলছেন যে শুধুমাত্র বাংলার 2 জেলা নয়, যদি আপনারা ভেবে থাকেন যে সমস্যা মুর্শিদাবাদ আর মালদায় তাহলে খুব ভুল ভাবছেন। বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র এবার মুখ খুললেন। তিনি বললেন যে শুধুমাত্র বাংলার 2 জেলা অর্থাৎ মুর্শিদাবাদ এবং মালদা নয়, তার সঙ্গে আরও বেশ কয়েকটা জেলার কথা বললেন সুব্রত মৈত্র। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, মালদা এবং মুর্শিদাবাদ। অর্থাৎ শুধুমাত্র ভেবে দেখতে গেলে সুব্রত মৈত্রর কথা যদি ধরতে হয় তাহলে বলতে হবে যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে 5 এমন জেলা রয়েছে যেখানে অত্যন্ত দ্রুততার সঙ্গে বদলে যাচ্ছে জনবিন্যাস শুধুমাত্র অনুপ্রবেশের কারণে। সুব্রত মৈত্র কোন জেলার কথা বলছেন একবার ঝট করে আমি প্লাজমায় দেখাবো এবং দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই 5 জেলা কিভাবে কোথাও বর্ডারগুলো শেয়ার করছে। কেন্দ্রীয় শাসনের প্রস্তাব এবার বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রেরও। কেন্দ্রশাসিত অঞ্চল করার সরাসরি দাবি, একের পর এক বিজেপি বিধায়করা সরব হচ্ছেন। যদি আমি বললাম যে গৌরীশঙ্কর ঘোষ কিন্তু 2 বছর আগে চিঠি লিখেছিলেন, যা আজ সামনে আসছে। মুর্শিদাবাদের কথা আগেই বলা হয়েছে ইতিমধ্যে, পাশাপাশি আর কোন জেলার কথা বলা হচ্ছে, মালদার কথা, যে ইতিমধ্যে নিশিকান্ত দুবে এবং গৌরীশঙ্কর ঘোষ অনেক আগে বলেছিলেন, নিশিকান্ত দুবে আজ বলছেন। এর বাইরে উত্তর দিনাজপুর দেখুন, সেই সূক্ষ্ম সরু জায়গাটা যেটা সরাসরি বাংলাদেশ বর্ডার শেয়ার করছে। দক্ষিণ দিনাজপুর, যা প্রায় বাংলাদেশের মধ্যে যার বিস্তীর্ণ অংশ, প্রায় 70 থেকে 80% অংশটাই বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে রয়েছে। এছাড়াও রয়েছে নদিয়া। এই 5 জেলার কথা বলছেন বহরমপুরের বিজেপি সাংসদ, বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। এই 5 জেলার কথা বলছেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র এবং তিনি বলছেন যে অবিলম্বে এখানে যদি কেন্দ্রীয় শাসন না নিয়ে আসা হয় তাহলে কিন্তু সত্যি সত্যি পরিস্থিতি বদলাবে, জনবিন্যাস বদলাচ্ছে, আরও দ্রুততার সঙ্গে বদলাবে। আর আমি আজকে সোজাসুজি স্বর্ণালীতে প্রশ্ন রেখেছি যে আসলে জনবিন্যাস বদলে যাচ্ছে নাকি ইতিমধ্যেই অনেকটা বদলে গেছে। আলোচনা শুরু করার আগে, ডিবেট শুরু করার আগে আমি প্রত্যেকের বক্তব্যগুলো একবার শোনাবো আপনাদের আরও একবার করে। নিশিকান্ত দুবে, গৌরীশঙ্কর ঘোষ এবং সুব্রত মৈত্র, শুনুন। ममता बनर्जी की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। ये बड़ा ही सीरियस विषय है। मैं और रिकॉर्ड कर रहा हूं, यदि मेरी एक बात
गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं। सारे बंगाल से, मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुल्म किया और ये ऑन रिकॉर्ड है, और झारखंड की पुलिस कोई काम नहीं कर पा रही है। मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार और हमारे यहाँ साहबगंज और ये झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहाँ भारत सरकार को हस्तक्षेप करना चाहिए। तो यह जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथाल बना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू कर। তো আজকে মুর্শিদাবাদ দিয়ে যেভাবে বর্ডার পেরিয়ে অনুপ্রবেশকারীরা আসছে, যেভাবে বিদেশি জেহাদিরা এদেশে ঢুকছে, যেভাবে আইএসআই চরেরা ঢুকছে, তাতে সারা দেশে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাই আমরা চাই যে মুর্শিদাবাদ জেলা ইউটি হোক এবং কেন্দ্রীয় সরকার সরাসরি সেই জায়গায় আইনের শাসন কায়েম করুক, তবে মুর্শিদাবাদ জেলার মানুষ নিরাপত্তা পাবে। মুর্শিদাবাদ জেলা ভারতবর্ষের মধ্যে থাকবে, শুধু মুর্শিদাবাদ নয়, মালদা এবং মুর্শিদাবাদ সংলগ্ন ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গা। এই সালের 15 আগস্টের পরেই আমি এই দাবি তুলেছিলাম, যখন 15 আগস্ট ন্যাশনাল ফ্ল্যাগ হোস্টিং করতে দেওয়া হয়নি মুর্শিদাবাদ বিধানসভার মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন একটি এলাকায়। তারপরেই আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে আমি চিঠি করেছিলাম। আমরা চাইছি যে যেভাবে এই বিগত বেশ কিছু বছর ধরে এই এলাকাগুলোতে ব্যাপকভাবে অনুপ্রবেশ ঘটেছে, যাতে এখানকার যে ডেমোগ্রাফি, সেই ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, ভূগোল চেঞ্জ হয়ে যাচ্ছে, ইতিহাস চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা প্রশাসনকে জানিয়ে সদুত্তর পাচ্ছি না। আমাদের আজকে কোনো প্রশাসনিক কোনো কাজে আমাদেরকে ডাকা হয় না, বিধানসভায় আমাদের কোনো কথা শোনা হয় না। বিধানসভায় যদি আমরা এই বিষয়ে বলতে চাই, স্পিকার আমাদেরকে অনুমতি দেন না। আমরা চাইছি যে কেন্দ্রীয় সরকার যেন কেন্দ্রীয়ভাবে আইন প্রণয়ন করে কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে আমাদের এই 5টা জেলাকে, একদম উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার উত্তর কেন্দ্রশাসিত একদম। আমরা তো রাজ্যভাগ চাইছি না। অনুপ্রবেশের ঘটনার ফলে আমাদের সনাতনী সংস্কৃতি সম্পন্ন ব্যক্তিদের আগামী দিন টিকে থাকা ভীষণভাবে অসুবিধার মধ্যে পড়ে যাব আমরা। সুব্রত সাফ বলছেন যে যদি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ না করা হয় তাহলে আগামী দিনে নিজেদের সংস্কৃতি, নিজেদের জীবন টিকিয়ে রাখা খুব মুশকিল। নিজেদের যাপন, যেভাবে কোথাও নিজেদের যে সংস্কৃতি, নিজেদের জীবনযাপন এতদিন পর্যন্ত আমরা দেখে এসেছি, অভ্যস্ত হয়ে এসেছি, সেটা টিকিয়ে রাখা মুশকিল। গৌরীশঙ্কর ঘোষ বলছেন যে আজকে আপনারা আলোচনা করছেন, আমি তো 2022 সালে বলেছিলাম, যেদিন 15 আগস্টে মুর্শিদাবাদ স্টেশনের কাছে জাতীয় পতাকা উত্তোলন করতে দেওয়া হয়নি, সেদিন আমার প্রশ্ন জেগেছিল মনে যে এরা কারা, কোথা থেকে এলো, কিভাবে ছড়িয়ে গেল, যারা মুর্শিদাবাদ স্টেশনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করতে দিচ্ছে না। সেই সময় আমি চিঠি লিখেছিলাম। আজ এতদিন বাদে তা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা প্রশ্ন করছি কি চলছে মুর্শিদাবাদে, আমরা প্রশ্ন করছি মালদায় কি চলছে, আমরা প্রশ্ন করছি নদিয়ায় কি চলছে, সব ঠিক আছে তো? সেখানকার মানুষজন, আমার বিশ্বাস তারাও আলোচনা করছেন যে তাদের বাড়ির পাশে, ঘরের পাশে, পাড়ার পাশে কোন কোন নতুন চেহারা তারা দেখতে পাচ্ছেন প্রতিদিন, কাদের কাদের দাপট বাড়ছে, কাদের কাদের শাসন বাড়ছে লোকাল স্তরে। আমরা দেখলাম চোপড়া ঘটনা কদিন আগে। প্রত্যেক জায়গায় শুধুমাত্র ডেমোগ্রাফি মানে ভূগোল চেঞ্জ হয়ে যাওয়াটা তো নয়, জনবিন্যাস চেঞ্জ হয়ে যাওয়া মানে, জনবিন্যাস বদলে যাওয়া মানে কোনো এক শ্রেণীর আধিপত্য বাড়া। কিভাবে হচ্ছে চোখের সামনে এত দ্রুততার সঙ্গে? কোনো কেন্দ্রীয় অনুমোদন নেই, কোনো সিএ নেই, তাহলে হচ্ছে কি করে, কারা কিভাবে আসছে? একটা ছোট্ট পরিসংখ্যান দেখে আমি আজকে অতিথিদের কাছে আসবো। যদি আমি আবারও বলছি যে 2011 সালের পর কিন্তু এই সংখ্যা আমাদের কাছে আর নেই। আমি দেখাতে চাইবো যে পশ্চিমবঙ্গে জনবিন্যাসের ক্ষেত্রে যেটা আমরা বলছি যে সংখ্যালঘুর পার্সেন্টেজ বাড়ছে, তাহলে ধরতে হয় 1951 সাল থেকে দেশ স্বাধীন হওয়ার পর তখন পশ্চিমবঙ্গে সংখ্যালঘু পার্সেন্টেজ ছিল 19.85%। এটা স্বাধীনতার পর 1961 সালে আমরা দেখি সেই পার্সেন্টেজটা হয়ে গেল 20.00%, অর্থাৎ 20% হয়ে গেল, কিছু 0.15% বাড়ে। 1971 সাল, এরপর আমরা দেখি সেখানে দেখা যায় 20.46% বৃদ্ধি হয় সংখ্যালঘু শতাংশ। এরপর 1981 সাল
1971 আর 1981-র মধ্যে অনেকটা সময় চলে গেছে, কিন্তু জানি আমরা সেই সময়তে যখন বাংলাদেশ স্বাধীন হয় এবং তার পরবর্তী সময়তে মূলত হিন্দুরা সেখান থেকে চলে এসেছিল এপার বাংলায়। তো সেক্ষেত্রে খুব বেশি পার্থক্য চোখে পড়ে না, 21.51। নজর কাড়া পার্থক্য শুরু হয় এরপর 80 সালের পর থেকে। 1991 সালে দেখুন 23.61% বেড়ে যায় পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের। এরপর 2001 সালে হয়ে যায় 25.25%। এরপর 2011 সাল, যেখানে কোথাও শেষ হয়ে রয়েছে আমার এই গ্রাফ, সেটা বলছে 27.01%। অনেকেই বলছেন, যারা আলাদাভাবে বিভিন্ন জায়গা থেকে পরিসংখ্যান নিয়ে আলোচনা করেন, চর্চায় থাকেন, রিসার্চ করেন, তারা বলছেন যে এই 2011-র পর এই সংখ্যাটা মাত্র 4 থেকে 5 বছরের মধ্যেই 30% ক্রস করে গেছে। আর প্রশ্ন এই জায়গা থেকে, তাহলে এত দীর্ঘদিন প্রায় 10 বছর পর, প্রায় 10 বছর কি আরও বেশি, 13-14 বছর বাদে এই সংখ্যা কি 40% ক্রস করে গিয়েছে? আমরা জানি না, কারণ আদমশুমারি হয়নি। প্রশ্ন করছেন উত্তর দিনাজপুরের মানুষ, দক্ষিণ দিনাজপুরের মানুষ, নদিয়ার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, বহরমপুরের মানুষ, মালদার মানুষ এবং দক্ষিণ 24 পরগনারও একাংশ। আমি প্রশ্নের উত্তরগুলো নিয়ে সরাসরি যাব আমাদের আজকে অতিথিদের কাছে, যারা রয়েছেন আমার সঙ্গে আজকে সোজাসুজি স্বর্ণালীর প্যানেলে। তাদের সঙ্গে এক এক করে আমি আলাপ করে নেব এবং তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্য শোনাবো বিভিন্ন সময়ে যেখানে তিনি এই তার দলের ক্ষেত্রে এবং তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ বিরোধীরা করেন যে তিনি আসলে সংখ্যালঘু তোষণ করেন। সব রকমভাবে তিনি বুঝিয়ে দেন যে তিনি যেন তেন প্রকারণে সংখ্যালঘুদের পাশে আছেন, কারণ নাকি ভোট ব্যাংক। সত্যি কি তাই? পরবর্তীকালে যখন ডিবেট যত এগিয়ে যাবে আমি তত সেই বক্তব্যগুলো শোনাবো। তবে তার পাশাপাশি আমি আজকে যারা আমার সঙ্গে রয়েছেন এই স্টুডিওতে, তাদের সঙ্গে এক এক করে আলাপ করে নেওয়া যাক। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক দীপঙ্কর সরকার। দীপঙ্কর দা, স্বাগত আপনাকে। এর আগেও এই নিয়ে একাধিকবার কথা হয়েছে দীপঙ্কর সরকারের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক আজিজুল বিশ্বাস। আজিজুল দা, স্বাগত আপনাকে। আমার সঙ্গে রয়েছেন সোনালী ধর, সীমান্ত চেতনা মঞ্চ বলে একটি অর্গানাইজেশন, এবং তার সেক্রেটারি সোনালী। আপনাকেও স্বাগত। এছাড়া স্টুডিওর বাইরে থেকে আরও অনেক গেস্ট আমাদের সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে এক এক করে কথা বলবো। আমি শুরুতেই আসি একটু স্টুডিওতে আজিজুল দা এবং দীপঙ্কর দার কাছে। আজিজুল দা, আপনার কি মনে হয় যে সত্যি বাংলা নিজস্ব সংস্কৃতি বদলাচ্ছে? সৌজন্য অনুপ্রবেশ, সৌজন্যে বাংলার জনবিন্যাসের বদল? আসলে জনসংখ্যা অধ্যয়ন বিষয়টা খুব ইন্টারেস্টিং ব্যাপার। যদিও সাম্প্রতিককালে আমাদের 2021 সালের যে জনসংখ্যা সেন্সাস, সেটা না হওয়ার ফলে অনেকটাই অস্পষ্ট 2011 সালের পরে ভারতবর্ষ তথা আমাদের পশ্চিমবাংলার জেলাওয়ারি জনবিন্যাসে কতটা পরিবর্তন এসেছে সেইটা কল্পনা করা যেতে পারে। বাস্তবের আঙিনে আমরা কোনো কিছু বলতে পারবো না 2011-র পরে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি হালকাভাবে একদম উপর দিয়ে যদি যাই, তাহলে আমি দেখতেই পাবো যে আমি অনুপ্রবেশ তত্ত্বকে বাস্তবায়িত করা এবং এটাকে একদম রিয়ালিটির জায়গা নেওয়ার যতটা সহজ, আমি যখন জেলাওয়ারি যাব, প্যাটার্নটা যদি দেখি, 1991 সাল আমাদের হাতে যে পরিসংখ্যান রয়েছে, 1991 সাল, 2001 সাল, 2011 সাল, এবং আমাদের পশ্চিমবাংলার যে অনুপ্রবেশ তত্ত্ব, অনুপ্রবেশ যে হয় না আমি বলছি না, কিন্তু এটাই যদি একমাত্র কারণ মুসলিম জনসংখ্যা বৃদ্ধির, এটা আমি কিছুতেই মানতে পারি না। কেন পারি না? তার কারণ আছে। আজকে দেখো, সীমান্তবর্তী রাজ্য রয়েছে, এই জেলা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, কোচবিহার। এবং আমরা সাম্প্রতিককালে 2011 সালের যদি জনসংখ্যা বৃদ্ধির হার দেখি, কিছু জেলা রয়েছে এই সীমান্তবর্তী জেলা, যেমন ধরো নদিয়া, যেমন ধরো দক্ষিণ দিনাজপুর, এই দুটো জেলার যদি বলি, তাহলে জনসংখ্যা বৃদ্ধি নয়, জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে শুধু মুসলিমদের নয়, হিন্দুদেরও। আবার মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, সংখ্যালঘুদের জনসংখ্যা আমি বলছি আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এই তিনটে জেলাতেই মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার যেমন ঊর্ধ্বগামী, হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধির হারও ঊর্ধ্বগামী। চ্যালেঞ্জ করছি। অর্থাৎ এখানে শুধু অনুপ্রবেশ তত্ত্ব নয়, অশিক্ষা, দারিদ্র্য। আমি এই কারণে আরেকটা জাস্টিফিকেশন আনছি, পুরুলিয়া জেলার কোন সীমান্ত, আমরা তো জানি অশিক্ষাতে আরো বেশি জনসংখ্যা বাড়ে, প্রজনন বাড়ে। আপনি বলছেন অনুপ্রবেশের কোনো সম্পর্ক নেই এর সঙ্গে? আমি বলিনি ব্যাপারটা। আমি বলছি এই কারণে
পুরুলিয়ার জনসংখ্যা বৃদ্ধিকে তুমি কিভাবে জাস্টিফাই করবে? একটা আমি প্রশ্ন তোমাকেই করলাম, কারণ পুরুলিয়া জেলার জনবিন্যাস বদলাচ্ছে, পুরুলিয়া অবশ্যই বৃদ্ধি আর জনবিন্যাস পার্থক্য রয়েছে। আমি যেটা বলছি, সেখানে তো জনসংখ্যা বৃদ্ধিটা কোন কারণে ঘটছে? সেখানে তো মুসলিম অনুপ্রবেশ ঘটছে না, তাহলে পুরুলিয়াতে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে কেন? কি বলছেন আপনি? জনসংখ্যা ন্যাচারাল হারে জনসংখ্যাতে বৃদ্ধি হতেই পারে আমাদের দেশে। এক্স্যাক্টলি, আমি এই কথাটাই আনতে চাইছি। দেশে 1960 সালে জনসংখ্যা যা ছিল, আমি এই কথাটাই বলতে চাইছি। জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি শুধু অনুপ্রবেশ দিয়ে ব্যাখ্যা করা পরিপূর্ণরূপে এটা পূর্ণতা পায় না। একটা কারণ হতে পারে। গোটা দেশের পার্সপেক্টিভে বলছি, আমরা বলছি বিশেষ সীমান্তবর্তী জেলার কথা বলছি, মুর্শিদাবাদের কথা বলছি। না তুমি মুর্শিদাবাদ বললে হবে না, সীমান্তবর্তী জেলাগুলোর কথা বলো, তুমি দক্ষিণ দিনাজপুরের কথা বলো, তুমি নদিয়ার কথা বলো, নদিয়ার কথা বলো। নদিয়াতে আমি বলছি, নদিয়া জেলাতে আমি পরিসংখ্যান দিই, হিন্দু জনসংখ্যা বেড়েছে 1%, নদিয়াতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে 3.7%। আমি দায়িত্ব নিয়ে পরিসংখ্যানটা বলছি, কেন তার ব্যাখ্যা। অর্থাৎ তুমি কোনো ইউনিভার্সাল প্যাটার্নে এটা ব্যাখ্যা করতে পারবে না, এটা ব্যাখ্যা করা নয়। এবং এটা নয়, স্বাধীনতার আগেও মালদা এবং উত্তর মুর্শিদাবাদ জেলায় মুসলিমরা সংখ্যাধিক্য ছিল। এটা নতুন করে হঠাৎ করে মুর্শিদাবাদ মালদা জেলায় মুসলিম জনসংখ্যা বেশি হয়ে গেল এমন তো নয়। এবং স্বাধীনতার সময়, দেশভাগের সময়, বিকজ 1941 সালের জনগণনার হিসেব অনুযায়ী নোডাল জেলা রূপে যেহেতু সেবার ঠিক হয়েছিল যে সংখ্যাগুরুরা মানে সংখ্যালঘুরা যে সমস্ত জেলায় বেশি থাকবে তারা পাকিস্তানের মধ্যে যাবে। এবং ভেরি ইন্টারেস্টিং, মুর্শিদাবাদ এবং মালদার অধিকাংশ অঞ্চলটাই দেশভাগের সময় পাকিস্তানের মধ্যে চলে গিয়েছিল 3 দিন। সেই ইতিহাস তুমি জানো নিশ্চয়ই। নিশ্চয়ই জানি আমি, কিন্তু সেটার সঙ্গে আমি বলছি বিষয়টা হয় গুলিয়ে যাচ্ছে বা না হয় গুলিয়ে দেওয়া হচ্ছে। একাধিকবার আমরা জানি যে রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়তে যেখানে বাংলাদেশ হাত পা ঝেড়ে দিয়েছে যে আমাদের দেশে ঠাঁই হবে না, তারা সেখান থেকে ঘুরপথে এখানে আসছে, দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে। আমি আসছি দেখতে পাচ্ছি দূরে যারা রয়েছেন, আমি বলে দিই একবার, অম্বিকানন্দ মহারাজ রয়েছেন আমার সঙ্গে, যদিও তিনি স্টুডিওতে নেই, বাইরে থেকে বসে রয়েছেন। বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস চৌধুরী, এবং রয়েছেন আমাদের সঙ্গে বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। আমি দেখতে পাচ্ছিলাম দুজনেই হাত তুলছেন, অম্বিকানন্দ মহারাজ এবং দেবাশিস চৌধুরী দুজনেই আঙুল তুলছেন। আমি দুজনের কাছেই আসবো, তবে তার আগে সুব্রত মৈত্রর কাছে আসি। সুব্রত বাবু, আপনার কাছে প্রশ্ন, যদিও আমি এখানে আজিজুলদার কথা বললাম, আজিজুল অধিকাংশ ক্ষেত্রে শাসক দলকে সমর্থন করেই সাধারণত কথা বলেন, কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গাতে। আপনি নিজে বহরমপুরের বিজেপি বিধায়ক, আপনি মুর্শিদাবাদের ডেমোগ্রাফিক্যাল কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? সেটা কি স্বাভাবিক কারণে, প্রকৃতির কারণে, নাকি মনে হচ্ছে যে না আসলে বিষয়টা আমরা যতটা সহজ করে বলতে চাইছি অতটাও সহজ নয়? সুব্রত মৈত্র। নমস্কার, রিপাবলিক চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দকে আমার বহরমপুরবাসীর পক্ষ থেকে প্রণাম জানাই। ঘটনাটা হচ্ছে যে যারা আপনাদের সাথে বসে আছেন আর আমরা যারা মুর্শিদাবাদের ভূমিপুত্র, তাদের সাথে আমাদের অনেকটাই পার্থক্য। আমরা গত 40 বছর ধরে এই মুর্শিদাবাদ শহর, জেলা এবং বহরমপুর শহর তথা মালদা জেলা এবং মালদা শহর শুনিনি আমরা কিন্তু ভীষণভাবে আমরা দেখতে পাচ্ছি যে আপনি একটু আগেই যে জনগণনার যে রেশিওটা তুলে ধরলেন, তাতে আপনিও দেখালেন যে কিভাবে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেশ ভাগের সময় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যারা মুসলমান কান্ট্রিতে চলে যাওয়ার কথা ছিল তারা আজকে আবার ফিরে আসছে কেন? সেটা 2% হোক, 5% হোক, 10% হোক, যাই হোক, আসছে কেন? তাহলে আমাদের এখানে আয়তনে আমরা কমছি, কর্মসংস্থানে কমছি, খাদ্যে কমছি, বাসস্থানে কমছি, সব কিছুতেই কমছি। এটা কি শুধু আমাদের পশ্চিমবঙ্গের একার ক্ষেত্রে? এটা গোটা ভারতবর্ষের ক্ষেত্রে। ভারতবর্ষ তো অনাথ আশ্রম নয়। মায়ানমার থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে চোরা পথে আমাদের দেশে ঢুকবে, আর আমাদের দেশের সরকারকে তাদের খাদ্যের ব্যবস্থা করতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এটা কিভাবে চলে? এই জন্যই আমরা যেটা দেখতে পেয়েছি সেটাই আমরা তুলে ধরেছি। এবং বর্তমানে যে শাসক দল, সেই শাসক দলের চোখ বন্ধ করা যারা পুলিশ, সেই পুলিশ নির্লজ্জভাবে এদের সমর্থন করে এবং এদের সমর্থন নিয়েই চোরা পথে ইনকাম করে। তার জন্যই আমরা চেয়েছি
কিন্তু সুব্রতবাবু আমার একটা প্রশ্ন রয়েছে, সুব্রতবাবু আমার একটা প্রশ্ন রয়েছে, আপনি বলছেন চোরাপথে যারা ঢুকছে বা অনুপ্রবেশ হচ্ছে, আমার প্রশ্ন সেক্ষেত্রে বিএসএফ কি করছে? যে প্রশ্ন একাধিকবার করা হয়েছে, শাসক দলকে প্রশ্ন করলে তারা প্রশ্ন করে, সেই প্রশ্ন তো আমারও তো মনে প্রশ্ন যাক যে বিএসএফ কি করছে? যদি পুলিশ নির্লজ্জের মতো টাকা নিয়ে টাকার বিনিময়ে করিয়ে দেয়, যদি শাসক দলের কোনো পঞ্চায়েত প্রধান বলেন যে জাকিরদার কাছে চলে যাবেন, আপনাকে সহজে ফ্রিতে সুলভে আধার কার্ড ভোটার আইডি কার্ড করিয়ে দেবো, তাহলে বিএসএফ কি করছে? বিএসএফ আটকাতে পারে না কেন? কেন সেই রিপোর্ট পৌঁছয় না স্বরাষ্ট্র মন্ত্রক পর্যন্ত? দেখুন বিএসএফ আপনার সেই কুচবিহার থেকে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত একটা দীর্ঘ পথ। এই দীর্ঘ পথে যে বিএসএফরা দাঁড়িয়ে থাকে, রাতের অন্ধকারে তাদের বিদ্যুৎ দেওয়া হয় না, এই রাজ্য সরকার তাদের কাছে বিদ্যুৎ পৌঁছায় না, বিদ্যুৎ পৌঁছাবার জন্য যে খুঁটি দরকার সে খুঁটি লাগাতে দেয় না, তারপরে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য জায়গার প্রয়োজন, সে জায়গা দেয় না। এছাড়াও চোরা পথে লুট করে যে পঞ্চায়েত শাসন চারিদিকে তৈরি হয়েছে, সেই পঞ্চায়েত শাসনের মাধ্যমে প্রধানেরা বিভিন্ন ইস্যুতে এই বিএসএফ এর সাথে গায়ে গা লাগিয়ে ঝগড়া করে, অশান্তি করে, মারামারি করে। সুতরাং বিএসএফ এর যদি খানিকটা দোষও থাকে, দোষ কিন্তু এই রাজ্য সরকারের শাসক দলের অপকর্মের জন্য কিন্তু মুর্শিদাবাদ, মালদা, নদিয়া এবং দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর আজকে একাংশতে ভরে যাচ্ছে অনুপ্রবেশ। আমি আসবো আপনার কাছে, আবারও আসবো, আমি স্টুডিওতে আসবো যে দীপঙ্কর সরকারও রয়েছেন। দীপঙ্কর, যে বিষয়টা বলা হচ্ছে যে দুতরফ থেকেই তো প্রশ্ন উঠছে, দেবাশিসদার আত্মজনদার কাছে যাবো, তবে কিন্তু এই জেলা পশ্চিমবঙ্গের যে বর্ডার অঞ্চলগুলো সেগুলো থেকে সত্যি সত্যি এই জিনিসগুলো ধরা পড়ছে, পরিবর্তন বোঝা যাচ্ছে। আমি প্রশ্ন করেছিলাম এটা জনবিন্যাস বদলাচ্ছে নাকি ইতিমধ্যে বদলে গেছে আমাদের লোকচক্ষুর আড়ালে, আমাদের আড়ালে, চোখের আড়ালে দিনে দুপুরে ইতিমধ্যে চেঞ্জ হয়ে গিয়েছে, নাম পরিবর্তন হয়ে গেছে, অনেক ক্ষেত্রে আধার কার্ড ভোটার আইডি কার্ডও করিয়ে দেওয়া হচ্ছে এবং সেই উদ্যোগটাও নেওয়া হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। স্বর্ণালী, তোমার অভিজ্ঞতার জন্য জানাই, আমি 2009 থেকে আমার গবেষণার বিষয়বস্তু ছিল আমি এই ইনফিল্ট্রেশন ইজ এফেক্ট অন ওয়েস্ট বেঙ্গল, এটার পরে আমার পিএইচডি থিসিস, এবং এটা আমি জমা করেছি। এটা ভারত সরকারের কাছে যে রিপোর্টগুলো গেছে তার অনেকটাই আমরা পড়াশোনা করে পাঠিয়েছি এবং তারাও দেখেছে। এই রিপোর্টের উপর ভিত্তি করে তুমি শুধু 4টে জেলা বলছো, 5টা জেলা বলছো, আমি শুধু 5টা জেলা বলছি না, পশ্চিমবঙ্গের আরও কিছু জেলা এর সাথে সমানভাবে প্রভাবিত এবং ডেমোগ্রাফি বহুতভাবে শুধু নয় 100% চেঞ্জ হতে পড়েছে। বর্ডার সাইডে যে ব্লকগুলো আছে, আমি যদি উত্তর 24 পরগনা স্বরূপনগর থেকে শুরু করে একেবারে আমরা বর্ডার সাইডে মুর্শিদাবাদ, মালদার দিনাজপুর পর্যন্ত চলে যাই, প্রতিটা বর্ডার সাইডে এমনভাবে অনুপ্রবেশকারীরা বসে আছেন, তারা শুধু ডেমোক্রেটই চেঞ্জ করছেন। একটুখানি কথা শুধুমাত্র বলি, দেখো আগে যে সমস্ত এলাকায় গ্রামাঞ্চলে গ্রামে গেলে তুমি সন্ধ্যার সময় আরতি শুনতে পেতে, শঙ্খধ্বনি শুনতে পেতে, আজকে সে সমস্ত গ্রামে যাবে কোনো শঙ্খধ্বনি দেওয়ার একটা লোক পাবে না, আরতি দেওয়ার, তুলসীতলায় প্রদীপ দেওয়ার মানুষের সংখ্যা কমে গেছে। লোকাল ইনফিল্ট্রেশনের ভয়ে তারা লোকাল ওই এলাকা থেকে চলে এসে এলাকা শহর অঞ্চলে চলে আসতে বাধ্য হচ্ছে। দ্বিতীয় বিষয়টা আমি বলছি হচ্ছে কি হচ্ছে না তার বড় প্রমাণ হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী 2005 সাল আগস্ট মাসের 4 তারিখ, আমি যদি ভুল না বলি, ভারতবর্ষের পার্লামেন্টে লোকসভায় দাঁড়িয়ে তিনি একটা বিবৃতি দিয়েছিলেন। সেই বিবৃতির আমি কিছু কোটেশন এখানে উল্লেখ করে তার বিবরণ আপনাদের দিতে চাই। আজকের মুখ্যমন্ত্রী তৎকালীন সাংসদ তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, ইনফিল্ট্রেশন ইজ বেঙ্গল, ইট হ্যাজ বিকেম এ ডিজাস্টার নাও। দ্বিতীয় কি বলেছিলেন, ইট উইল বি এ সিরিয়াস ম্যাটার। তৃতীয় কি বলেছিলেন, ইট উইল বি ডিসকাশন নাও। 2005 সালের ঘটনা, বাংলার মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সংবিধানের শপথ নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে, লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন, সেই সময় ইনফিল্ট্রেশন, সেই যে ইনফিল্ট্রেশনের যে গ্রোথ সেটা আজকে বহু পরিমাণে হয়েছে। শুধুমাত্র এই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর 2011 সাল থেকে তার ঊর্ধ্বগতির গ্রাফ, যদি আমি এখানে আজকে থিসিস পেপার নিয়ে আসতাম, আমি আপনাকে খুলে খুলে দেখাতে পারতাম, প্রতিটা ব্লকে গিয়ে প্রতিটা পঞ্চায়েত থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের কাছে দিয়ে আমরা দেখাতে পারতাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এটা মারাত্মক ব্যাপার এবং এর পিছনে মমতা ব্যানার্জির শাসন 2011 সাল থেকে আজ যাবে, যতটাই অস্বীকার করুক না কেন, অস্বীকার করে কোনো জায়গা নেই। এলাকার তৃণমূল কংগ্রেসের প্রধান, দাদা 1 মিনিট, আপনি কথা বললে কিন্তু আমি দেবো না বলতে, একটু শুনে নিন, আপনার উত্তর দিচ্ছি আমি। আমি একটা প্রশ্ন করি তোমাকে,
তুমি যেহেতু গবেষণা করেছো ভালো, আমি আপনার প্রশ্ন শেষ করে আমি দিচ্ছি আপনাকে, আমি আপনার উত্তর দিচ্ছি। অনুপ্রবেশটা হচ্ছে আমার জাস্টিস বিএসএফ কি কম্প্রোমাইজ, এটা আমরা জানতে চাই। বিএসএফ কি তাহলে কম্প্রোমাইজ? যেটা এক্ষুনি বলছিলেন যে এলাকার যে পঞ্চায়েতের প্রধান, লোকাল যে বর্ডার সাইডের পঞ্চায়েতগুলো, প্রতিটা প্রধান, প্রতিটা পঞ্চায়েতের মেম্বার, সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বাররা তারা তৃণমূলের প্রধান হয়, তখন তৃণমূলের ছত্রছায়া অনুপ্রবেশকারী এসে সঙ্গে সঙ্গে রেশন কার্ড, আধার কার্ড সমস্ত কিছু ভোটার লিস্টে নাম তুলে ফেলছে, ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। এবার বিএসএফটা কি? এবার বিএসএফ এর প্রশ্ন উত্তর দিয়ে আপনি প্রশ্ন করেছেন। বিএসএফ এর প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকার এখনো ৭৪টা জায়গায় বিএসএফ এর জন্য বর্ডার চৌকি করার জায়গা দেয়। আপনি বলুন, গত বছর আপনি বলুন কেন কেন্দ্রীয় সরকারকে জমি দেওয়া হচ্ছে না? কেন বর্ডারে তৈরি করা বিএসএফ এর পোস্ট তৈরি করতে তৃণমূল কংগ্রেস দিচ্ছে না? মমতা ব্যানার্জি চলে না, গত বছরই। আর আজকের দিনে দাঁড়িয়ে সেই মমতা ব্যানার্জি কেন কেন্দ্রীয় সরকারকে জমি দিচ্ছে না? কেন বিএসএফ কে জমি দিচ্ছে না? 50 কিলোমিটার জুরিসডিকশন এসেছে বিএসএফ এর আন্ডারে। বিএসএফ কি করছে না? বিএসএফ কি করছে না? দুটো বিষয় রয়েছে, আমি আসবো। জনতা পার্টি ক্ষমতা, সোনালী কথা বলতে চাইছেন, এক সেকেন্ড, সোনালী কথা বলতে চাইছেন, আমি আসছি। দেবাশিস চৌধুরী, অম্বিকানন্দ মহারাজ এবং শুনলেই তিনজনের কাছে। সুব্রত আমাদের সঙ্গে ছিলেন, এখন আর এই মুহূর্তে আমি বাকি তিনজনের কাছে আসছি। এই যে বলা হচ্ছে বিএসএফ কি করছে এবং পাল্টা বলা হচ্ছে যে বিএসএফ যে জমি চেয়েছে পোস্ট বানানোর জন্য, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেননি। সেক্ষেত্রে বিস্তীর্ণ এত হাজার কিলোমিটার এরিয়া বিএসএফ কি হাতে হাত মিলিয়ে মানববন্ধন করে দাঁড়িয়ে থাকবে বর্ডার? এটাও তো একটা প্রশ্ন আছে, জুন এটা কি সম্ভব? তবে তার আগে আমি দেখাই, যারা মনে করছেন যে এখনো কোথাও কিছু ঘটছে না, যতক্ষণ না আপনার বাড়ি আপনার পাড়া অব্দি এসে পৌঁছবে না, একটা ছোট্ট ভিডিও দেখাবো। সাধারণ মানুষের তোলা ভিডিও, সম্ভবত এই মুহূর্তে হাতে হাতে ঘুরছে, বিভিন্ন হোয়াটসঅ্যাপে ঘুরছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ঘুরছে, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। সেই ভিডিওটা ঘুরতে ঘুরতে আমার হাতেও আসে। আমি জানি না ভিডিও কে করেছেন, কীভাবে করেছেন, কোন জায়গা থেকে করা হচ্ছে। শুনেছি নাকি কলকাতার উপকণ্ঠে কোনো জায়গা থেকে করা হচ্ছে। সেই ভিডিওটা একবার দেখাবো, যে ভিডিওটা ইতিমধ্যেই ভাইরাল। এই ভিডিও আমাদের নয়, সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু ভিডিও দেখে মনে হচ্ছে কোনো সাধারণ মানুষ, কোনো রিপোর্টার নয়, কোনো সাধারণ মানুষ নিজের এলাকায় দুম করে কোনো অন্য রকম লেগেছে, অন্য পরিচয়ে সে এসে রয়েছে দেখে কোনোভাবে ভিডিওটা সে করেছে। আপাতত এই ভিডিও বাংলার মানুষের হাতে হাতে ঘুরছে পশ্চিমবঙ্গের। দেখুন একবার ভিডিওটা। তা তুমি বাংলাদেশ থেকে এসছো কবে? 2 মাস। তা 2 মাস থেকে আসার পর তোমার আধার কার্ড হয়ে গেছে, আর থাকছো কোথায় এখন? ঘুনি। তো বাংলাদেশের লোকজন বলছে ভারতের পণ্য ব্যবহার করবেন না, ভারতের জিনিস চালাবেন না, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আর তোমরা তাহলে এইভাবে এসছো, আমাদের হিন্দুদের উপর ওরকম অত্যাচার হচ্ছে বাংলাদেশে, আর তোমরা এখানে এসছো 2 মাস। দাঁড়াও, এখানে দাঁড়াও। তুমি বলছো তুমি এসছো 2 মাস, তাই তো? 2 মাসের মধ্যে তোমার ভোটার কার্ড, আধার কার্ডটা হয়ে গেছে? আধার কার্ড করেছো? কীভাবে করলে আধার কার্ড? টাকা কত টাকা দিয়ে আধার কার্ড বানিয়েছো? 6,000 টাকা দিয়ে। আর এখানে এসছো কতদিন হলো? 2 মাস। তা তোমাদের বাংলাদেশের লোকজন বলছে ইন্ডিয়ার জিনিস ব্যবহার করবো না, ইন্ডিয়াকে ভেঙে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। তোমার তো তুমি এসছো কি ভিসা নিয়ে? তোমার ভিসা আছে, পাসপোর্ট আছে? কি ভিসা নিয়ে এসছো? মানে ট্যুরিস্ট ভিসা। তা ট্যুরিস্ট ভিসা নিয়ে এখানে কাজকর্ম করছো। আধার কার্ডটা করলে কি করে? তুমি তো এই দেশের লোকই নও, তা আধার কার্ড করলে কেন? কোনো রকম কোনো সমস্যা হয় তাই। আচ্ছা মুশকিল, তুমি তো এসছো ট্যুরিস্ট ভিসা নিয়ে ঘুরতে, তাহলে এরকম করছো কেন? কোনো সমস্যা হয় কিনা? তাহলে আবার যাবে কবে বাংলাদেশ? তাহলে আধার কার্ড করলে কেন? আধার কার্ড করছি। আর তোমার নাম? রফিকুল। দেখে মনে হচ্ছে বা দুম করে সাধারণ কোনো মানুষ হয়তো এই ভিডিওটা করছেন তার নিজের এলাকায় দেখতে পেয়ে। সৌমিত্র খাঁ সম্প্রতি দাঁড়িয়ে সংসদে ঠিক এই একই বিষয় একই জায়গায় সওয়াল করেছেন। আমার বক্তব্য যদিও বিজেপি বিধায়করা করছেন, কিছু বিজেপি সাংসদরা করেছেন, কিন্তু ঘটনাচক্রে রাজ্যের ক্ষেত্রে প্রায় এক এক করে একজন মুখ খোলার পরে বাকিরা এতদিন বাদে তারাও রিয়্যাক্ট করছেন। দেরিতে হলেও তারা রিয়্যাক্ট করছেন। আমার প্রশ্ন হচ্ছে এই দেরিতে হলেও যে রিয়্যাক্ট করা, অনেকটা দেরি হয়ে যায়নি কি ইতিমধ্যে? আমি আবারও প্রশ্ন করছি, যেটা প্রশ্ন করেছিলাম শুরুতে, যে পশ্চিমবঙ্গে জনবিন্যাস বদলে যাচ্ছে নাকি বদলে গেছে ইতিমধ্যে অনেক জায়গাতে? কবে ঘুম ভাঙবে আমাদের আমরা জানি না। দিনের পর দিন আমরা বলি যে শাসক দল সংখ্যালঘু তোষণ করে, কিসের জন্য তোষণ করে যাচ্ছে? সত্যি কি এটা দুম করে হয়ে যাচ্ছে কারোর অগোচরে, গাফিলতিতে?
নাকি ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে, যে কারণে তোষণের মাত্রা দিনে দিনে বাড়ছে? সৌমিত্র খাঁ সংসদে দাঁড়িয়ে কি বলেছেন একবার শোনাবো, তারপর বাকিদের কাছে আসছি। ये जो टाइम आ गया सर, पूरा पश्चिम बंगाल जितने सारे विश्व का बनाना कंट्रीज है, जितने सारे पूरा विश्व में जितना रोहिंग्या है उसको इनवाइट कर रहे हैं। इसमें हम लोग अच्छा रहेंगे, इसमें हम लोग अच्छा रहेंगे? आप लोग बोलिए नहीं रहेंगे, क्योंकि पश्चिम बंगाल में हर दिन पर डे 5,000 से 10,000 रोहिंग्या पर डे आ रहा है, और आने के बाद पूरा भारत में सप्लाई हो रहा है। ये देश का खतरा है। हमारा असम का चीफ मिनिस्टर उन्होंने भी बोला कि पश्चिम बंगाल को देखना चाहिए। सिर्फ चीफ मिनिस्टर और चीफ मिनिस्टर भतीजा के लिए आप लोग सब छोड़ देंगे तो यह का भारत का गणतंत्र कहाँ रहेगा? আমি খুব চটপট একবার অম্বিকানন্দ মহারাজ এবং দেবাশিস চৌধুরীর কাছে চলে যাব। অম্বিকানন্দ মহারাজ অনেকক্ষণ ধরে হাত তুলছিলেন, কি বলবেন যে সত্যি সত্যি এই যে জনবিন্যাসের পরিবর্তন জানি অনেক দেরিতে হলো, এখন সম্প্রতি সময় কথা শোনা যাচ্ছে, রাজনীতিতে আলোচনা চলছে, এতদিন পর্যন্ত যেন মনে হতো কি এই নিয়ে আলোচনা করাও যায় না, এই নিয়ে কথা বলো না, এইভাবে কথা বলা যায় না, এগুলো নিয়ে আলোচনা করা যায় না, একটা ঢাক ঢাক গুড়গুড় চলছিল। কিন্তু ঢাক ঢাক গুড়গুড় করতে গিয়ে কি সত্যি সত্যি জনবিন্যাসটাই বদলে গেল আমাদের রাজ্যে বেশ কয়েকটা জেলায়? অম্বিকানন্দ মহারাজ, ফাইনালি আপনি প্রথমেই শো শুরু করার আগে যে কথাটা দিয়ে শুরু করেছিলেন কবি সুধীন দাশগুপ্তের বিখ্যাত কোটেশন, অন্ধ থাকলে কি প্রলয় বন্ধ থাকে, অর্থাৎ অন্ধ থাকলে প্রলয় বন্ধ থাকে না। আমি অধ্যাপক আজিজুলদার কথা শুনছিলাম, ভাই দীপঙ্কর ওখানে আছেন, আমি অনেকটা দূর থেকে আছি। দেখুন, প্রথমে বলতে চাই বঙ্গীয় হিন্দু সেনার পক্ষ থেকে যে গৌরীশঙ্কর ঘোষ বিধায়ক এবং কাঞ্চন মৈত্র বা সুব্রত মৈত্র বহরমপুরের বিধায়ক যে দাবি তুলেছেন, আমি করজোড়ে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই, অবিলম্বে পশ্চিমবঙ্গ থেকে বাঙালি হিন্দুর যে ঐক্যবদ্ধ ভোটের যে ফসল, ভারতীয় জনতা পার্টির যে 12 জন সাংসদ জয়ী হয়ে দিল্লি গেছেন, তাদের ইমিডিয়েটলি প্রত্যেকের সংসদে ইন্ডিভিজুয়ালি এই বিষয়টাকে নিয়ে এই বিষয়টাকে উত্থাপিত করে বর্জন করা দরকার। কারণ দীপঙ্কর বলেছেন, তবু তার সূত্র ধরে বলছি, 2005-এ মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্নটা প্রথম তুলেছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নটা 2005-এ তুলেছিলেন, আজকে হঠাৎ সেই প্রশ্নটাকে এড়িয়ে যাচ্ছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পাশের দেশ বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে কি হচ্ছে তার পরিপ্রেক্ষিতে কেউ যদি প্রতিবেশীরা পড়া নাড়ে আমি দরজা খুলে দেবো, এইসব কথা বলছেন বলে একটা আন্তর্দেশীয় ব্যবস্থাকে তিনি কলঙ্কিত করার চেষ্টা করছেন। যে বিষয়ে ওনার মন্তব্য করার কোনো অধিকার নেই, রাইট নেই, সেই বিষয় নিয়ে উনি কথা বলেন, উনি সব বিষয়েই মন্তব্য করেন। আজকে বিএসএফ এর কথা বলছিলেন আজিজুল বাবু, আপনারা বলছিলেন বিএসএফ এর কথা। সোনালি, আমি একটা ছোট্ট প্রশ্ন করছি, আরে পশ্চিম বাংলাতে আপনারা দেখিয়েছেন একাধিকবার যে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ দেরকে পশ্চিমবঙ্গের এখানে আগন্তুক অনুপ্রবেশকারী রোহিঙ্গারা সন্দেশখালীর ঘটনা দেখুন, কিভাবে সেনা সুরক্ষা জওয়ানদেরকে কিভাবে মারধর করা হচ্ছে, মেরে না ফাটিয়ে দেওয়া হচ্ছে, মুখ ফেটিয়ে দেওয়া হচ্ছে। আপনারা মনে করেন যে বিএসএফ নিরাপদভাবে তারা সীমান্ত সুরক্ষা করতে পারবে? আরে তারা তো যে কোনো ভাবে গুলি চালাতে পারে না, তারা তো অনুপ্রবেশ কিভাবে ঠেকাবে? যদি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের মদতে, সরকারি মদতে যদি অনুপ্রবেশ হতে থাকে, রাতের পর রাত, দিনের পর দিন চোরা পথে, কুড়পথে, নদী পেরিয়ে, গোসাবা হয়ে, ক্যানিং হয়ে, বাসন্তী হয়ে, আপনি তাহলে কি করে আটকাবেন? রাজ্য সরকার এই সম্পূর্ণরূপে ভোটের জন্য, অর্থাৎ 2005-এ মমতা যে কথাটা বলেছিলেন, দেখুন স্পিকারের মুখে কাগজ ছুড়ে মেরে যে সিপিএম রাতের অন্ধকারে অনুপ্রবেশ ঘটাচ্ছে, তাদেরকে রেশন কার্ড, জাল রেশন কার্ড তৈরি করে দিচ্ছে, তাদেরকে সেই সময় তিনি যেটা বলেছিলেন, এখন তার দলের পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত নেত্রীরা সে কথা বলেন, রত্ন বিশ্বাসের মতো নেত্রীরা এখন বলেন যে কোথাও দেরি হলে, আপনি শুনলেন, আপনারা শুনলেন, আমি জানি না ভিডিও ভাইরাল সত্যি না মিথ্যে, বলছে কয়েক হাজার টাকা ফেললেই নাকি আধার কার্ড হয়ে যায়, ভোটার আইডি কার্ড হয়ে যায়। আমি আসবো দেবাশিস চৌধুরীর কাছেও আসবো, তার আগে পিয়ালির কাছে আমি আসছি।
সোনালির কাছে একবার আসবো। সোনালি, সীমান্ত চেতনা মঞ্চ, আপনাদের একটা মঞ্চ রয়েছে, কি কি কাজ এই মঞ্চের? আমাদের মঞ্চটা পুরোটা অরাজনৈতিক এবং আমাদের কাজ হচ্ছে যে বর্ডার 0 পয়েন্ট থেকে যে গ্রামগুলো আছে সেগুলোতে আমরা যে ন্যাশনালিস্ট মানে দেশাত্মবোধক এইটাকে আমরা জাগাই এবং ওখানে গিয়ে দেখা যাচ্ছে সত্যি কথা হিন্দুদের কিভাবে পেছনে আসছে। অনুপ্রবেশ হয়েছে বলে তো আজকে হিন্দুরা পেছনে চলে যাচ্ছে। হিন্দু ঘর ছিল যেখানে, সেখানে তাদের বাধ্য করেছে, তাদের ঘর বিক্রি করে কম টাকায় জোর জুলুম করে তাদের বিক্রি করে ওই জায়গা থেকে হিন্দুদের সরিয়ে দেওয়া হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গে দেখুন 8,500 অ্যাপ্রক্স। এটা কোন কোন এরিয়া? আপনি যে বলছেন আপনার কাছে তো তথ্য প্রমাণ রয়েছে, নাকি এমনি বলছেন? আছে, এবং 8,500 গ্রাম দেখতে পাচ্ছেন হিন্দু শূন্য আজকে পশ্চিমবঙ্গে। কেন হয়েছে? এই অনুপ্রবেশের জন্যই এটা হয়েছে। 8,500 অ্যাপ্রক্স আমি বলতে পারি যে হিন্দু শূন্য গ্রাম হয়ে গেছে। কেন এই অনুপ্রবেশের? আপনারা এই গ্রামগুলোতে গেছেন? তথ্য দিয়ে প্রমাণ করতে হবে, মুখে বললে তো হবে না। এই গ্রামগুলোতে গেছেন নিজেরা? আমি তো নিজে বর্ডার, আমি তো নিজে তথ্য দিয়ে বলুন, বর্ডার এরিয়া আমি যাই, জেলা ভিত্তিক বলুন, কোন ব্লকের কথা বলুন। শুধু যে 5টা জেলা না, সুন্দরবন প্রত্যেকটা জেলাতে হচ্ছে। কিন্তু আপনি দায়িত্বশীল নাগরিক, আপনি যখন কথা বলবেন তথ্য দিয়ে তথ্য প্রতিষ্ঠা করুন। আমি বলি আপনি যান সরকারে তরুণীপুর চলে যান, গোবিন্দপুর চলে, নাম গোবিন্দপুর, একটাও হিন্দু খুঁজে পাবেন না। অদ্ভুত ব্যাপার। আপনি বলুন লোকাল মাইক আমি আপনাকে বলছি, আপনি বললেন এক্ষুনি, আপনি এক্ষুনি আজিজুল ভাই আপনি বললেন আপনার সাথে আমি বলছি, আপনি বলেন আমি গোবিন্দপুরি হোক আর রামকৃষ্ণপুরি হোক, এক্ষুনি বলুন না না আজ থেকে 20 বছর আগে তার ডেমোগ্রাফি কি ছিল? প্রতিটা আজ থেকে 20 বছর আগে তার ডেমোগ্রাফি কি ছিল? কারণ এগুলো হঠাৎ করে বললে হবে না, হঠাৎ করে কোনো ভাই আপনাকে আপনি বলেন গ্রাম বললেন আমি বলবো, আমি বলি হ্যাঁ বলুন। তুমি যখন একটা গ্রামের কথা বলবে, আমি যখন একটা গ্রামের কথা বলবে, আমি বলছি সেই গ্রামে 20 বছর আগে ডেমোগ্রাফি কি ছিল, আজকে কি ছিল সেটা বলতে হবে। আমি দেবাশিস দা একটা বিষয় নিয়ে কনফিউশন হচ্ছে আলোচনা থেকে, যেটা আজিজুল দা বলছেন এবং যেটা দীপঙ্কর দা বলছেন। আজিজুল বলছেন যে বেশ কিছু জায়গাতে যেটা ইতিমধ্যে যেখানে সংখ্যালঘুরাই বেশি ছিলেন সেখানে সংখ্যালঘুরাই সংখ্যাগুরু ছিলেন, এটা আজ বলেন, এটা তো স্বাধীনতার পর থেকে। তাহলে আজকে এটা নিয়ে আলোচনা চলছে এবং খুব সহজে বলা হচ্ছে যে অনুপ্রবেশ হয়েছে। এই বলাটার এই নেপথ্যে কারণটা কি তাহলে বলার জন্য? তাহলে আমরা ধরে তাহলে অনুপ্রবেশ হচ্ছে না, বা এই যে রোহিঙ্গা সমস্যা নিয়ে বিরোধী দল সরব হচ্ছে বারবার, তাহলে সেটা পুরোটাই হচ্ছে ফেক নাকি? হ্যাঁ দেবাশিস দা বলুন। মানে এটা তো ঘটনা যে স্বাধীনতার সময়তেও স্বাধীনতার পরও মুর্শিদাবাদ মালদায় সংখ্যালঘু সংখ্যা বেশি ছিল। আজিজুলকে যদি আজিজুল বলুন আমি বলছি আজিজুল বিশ্বাস করবে না। আজিজুল বিশ্বাস করবে না। আজিজুলকে যদি ধরে নিয়ে যাওয়া হয়, ওই 8,000 গ্রামে নিয়ে গিয়ে যদি খালি হিন্দু ঘরগুলো দেখানো হয়, তবু আজিজুল বিশ্বাস করবে না। আজিজুল বিশ্বাস করবে না। আমাদের দরকারই আজিজুলের কথা বলা, কেন আজিজুল বিশ্বাস করবে না। আজিজুল কোনো আমি যে গ্রামে বাস করি সেই গ্রামের ডেমোগ্রাফি আমি জানি। আপনি ওই ভাবের ঘরে চুরি করলে হবে না। আপনি একটা কথা বিশ্বাস করলে হবে না। আপনি শান্ত হয়ে যান। গ্রামের ছেলে, বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামের ছেলে, আমার গ্রামের ডেমোগ্রাফি আমি বলে দিচ্ছি। আমি শেষ করে দিই। বললে হবে, বললে হবে। মুর্শিদাবাদের হাজারো সীমান্তবর্তী গ্রামের ডেমোগ্রাফি আমি বলে দিচ্ছি। আপনাকে একটা পয়েন্ট বলছি, বিভ্রান্ত করবেন না। না একদম বিভ্রান্ত করবেন। উনি দূরে আছেন দেবাশিস দা, আপনাকে প্রমাণ দিতে হবে। সীমান্তবর্তী 10টা গ্রাম বলুন যেখানে যদি আমি বিশ্বাস করি। আজিজুল দা বলতে দিন, দেবাশিস দা দূরে আছেন। এক সেকেন্ড দেবাশিস দা দূরে আছেন, উনি বলে নিন। আমার শুধু একটা প্রশ্ন, দেবাশিস দা আমি প্রমাণ করব। বলতে হবে, তথ্য দিয়ে বলতে হবে। আপনি তথ্য দিয়ে বলুন আমাকে। উনি বলে নিন, শেষ করে নিন। তথ্য বলুন। 1991 সালে সেই গ্রামের ডেমোক্রেটিক আজিজুল দা প্লিজ বলতে দিন, প্লিজ বলতে দিন, আপনি তো বলতে দিন। আজিজুল তুমি যদি বিশ্বাস করো তোমাকে আমি প্রমাণ করব। তুমি যদি বিশ্বাস করো, আজিজুল তুমি যদি বিশ্বাস করো তোমাকে আমি প্রমাণ করব। তুমি যদি বিশ্বাস করো, আমি বিশ্বাস করব না কেন? কিন্তু তথ্য দিয়ে বলো। তুমি বিশ্বাস করবে না, তুমি তথ্য দিয়ে বলো। এবার আমার কথা শোনো। যদি ইনফিল্ট্রেশন না হওয়া থাকে, আমি হয়নি বলিনি, না অনুপ্রবেশ হয়নি বলিনি, সরকারি আমি একবার বলিনি অনুপ্রবেশ হয়নি, হয়েছে, কিন্তু এটা একমাত্র ব্যাখ্যা নয়। আমি বলেছি এটা একমাত্র ব্যাখ্যা নয়। তাহলে দক্ষিণ 24 পরগনায় জনসংখ্যা, দক্ষিণ দিনাজপুরে জনসংখ্যা বৃদ্ধি কমছে কেন? সবার অডিও ডাউন করো। আমি একটু দেবাশিস দার
কথা শুনবো, দেবাশিসদার কথা শুনবো প্লিজ। আপনারা যদি সবাই একসঙ্গে বলেন, আমরা তথ্য দিয়ে কথা বলি। এই তো আমি বলি, আপনি জানি না নিজের এলাকায় কি কোন জায়গায়, আপনি চাইলে আমাদের রিপোর্টারের সঙ্গে যেতে পারেন। এখানে 8000 হিন্দু গ্রামের কথা বলা হচ্ছে, একটা গ্রামের কথা গিয়ে যান। আমি একটা অন্য কথা বলছি, আপনি বলছেন সংখ্যালঘু আগেও ছিল এখনো আছে। আপনি বলুন তো কোন সংখ্যালঘু হঠাৎ করে জলকে পানি বলা শুরু করে দেয়, বাসা বলা শুরু করে দেয়, নামাজ আদায় করা বলা শুরু করে দেয়? আমাদের পশ্চিমবঙ্গে এত সংখ্যালঘু, শুরু থেকে আমরা নিজের স্কুলে পড়াশোনা করেছি, তারা তো কোথাও পানি বলেনি আমার বাসায় এসে আসিস, তারা তো বলেছে আমার বাড়িতে আসিস স্বর্ণালী, আমার বাড়িতে তুই জল খাচ্ছিস, টিফিন খাচ্ছিস, সেখানেও খেয়ে যা। সাধারণভাবে আমরা একসঙ্গে বড় হয়েছি, পড়াশোনা করেছি, তারা একসঙ্গে এক সিলেবাস এক মননে বড় হয়েছি আমরা। তুমি মুর্শিদাবাদের যে কোনো মুসলিম গ্রামে যাও, মুসলিম অধ্যুষিত গ্রামে যাও, জলকে পানিই বলে। আমি মুর্শিদাবাদের ছেলে হিসেবে আমি জল বলি, আমি শহরে বাস করি। বিষয়টাকে বুঝতে হবে স্বর্ণালী, সবটাকে কলকাতা দিয়ে আমি মুর্শিদাবাদের যে কোনো মুসলিম অধ্যুষিত গ্রামে যাও, সেখানে জলকে পানি বলে। সেখানে স্নান করা কে গোসল করা বলে? স্নান করা কে গোসল করা বলে? আমি বলছি আমি জন্ম থেকে দেখছি। তাহলে আর কিছু বলার তুমি আমার সঙ্গে যাবে, স্বর্ণালী তুমি আমার সঙ্গে যাবে, আমি গ্রামে সার্ভে করবে। বহরমপুর আমার সেকেন্ড হোম, আরে বহরমপুর মুর্শিদাবাদ আমার সেকেন্ড হোম, আমি বহরমপুরে বহুদিন গেছি। বহরমপুর পার্ট অফ মুর্শিদাবাদ, বহরমপুর মানে গোটা মুর্শিদাবাদ জেলা নয়। আমি দেবাশিসদার কাছে আসছি, তুমি আমার বাড়িতে যাবে। বেশ, আমি যাব, আমার বাড়িতে যাবে, আমি বললাম তো। আমি সবার কাছে আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বক্তব্য নেব। এক সেকেন্ড, মমতা বন্দ্যোপাধ্যায় একটা বক্তব্য নেব এবং বক্তব্য নেওয়ার পর প্রত্যেকের কাছে আমি আসবো, প্রত্যেকে 30 সেকেন্ড করে বলবেন। প্লিজ আমার অনুরোধ, কেউ কারোর কথার মধ্যে বলবেন না, কারণ খুব সিরিয়াস বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এটা পাড়ার রকে বসে মজা করার বিষয় নয়। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু বক্তব্য আমি শোনাবো এবং প্রশ্নগুলো রাখবো যারা দর্শক তাদের জন্য, যে আপনারা বলুন যে অনুপ্রবেশ যদি না হয়ে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু ভোট ব্যাংককে খুশি করার এই যার পর নাই প্রচেষ্টা দিনের পর দিন কেন ছিল বা আজও আছে? কিছু বক্তব্য শোনাই পরপর। সংখ্যালঘু বন্ধুরা সাবধান, মনে রাখবেন আপনাদের নিরাপত্তা জীবন সুনিশ্চিত, আপনাদের আর্থিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা সব কিছু কিন্তু আমরা করেছি। আর যদি আপনারা ওই যারা বিজেপির টাকা নিয়ে ভাওতা দিচ্ছে তাদের কথায় ভুলে যান, তাহলে মনে রাখবেন ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। সব ধর্মকে আমরা ভালোবাসি, কিন্তু মনে রাখবেন বাংলাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে রাখতে হবে। আর আমরা যদি আসন কম পাই তাহলে কিন্তু বিজেপির অত্যাচার আরও বাড়বে। ভুল বুঝবেন না, মনে রাখবেন আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকব। এই যে অনেকে বলে না কেন ইমাম ভাতা পাবে, চুন চুনকে মুসলিম लीडर को फोन करते हैं और करके बोलता है क्या चाहिए, हम बोला कुछ नहीं चाहिए, वो लोगों का हिम्मत से काम लेना है। बिल्कुल आप रहे कुल हम रहेगा कुल। যতই বদমাইশি হোক, যতই চক্রান্ত হোক, যতই রকম হোক, মনে রাখবে আপনাদের ইমানদারি আমাদের বাংলায় মামাটি মানুষকে অনেক শান্তিতে রেখেছে। আমি জানি আমার নৌশক শেখ বোর্ডও এখানে আছে, অনেক সংখ্যালঘু ভাই বোনেরাও আছে, তাদের আমি ঈদ মুবারক জানিয়ে একটা কথা বলবো, ওরা অনেক ভয় দেখাবে, কেউ ভয় পাবেন না, ফাঁসবেন না। এত বজ্জাতে এই বিজেপি পার্টিটা জীবনে কোনোদিন আমি দেখিনি। 10 তারিখের পরে ইলেকশন হয়েছে, আমার তো নলেজে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তোষণ বক্তব্য বলে যেটা বলেন মূলত বিজেপি এবং তার সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল, সে বক্তব্য শুরু করলে শেষ হবে না। কিন্তু প্রশ্ন এটাই থাকছে কি, এটা কি শুধুমাত্র ভোট ব্যাংক সুরক্ষা করার জন্য অনুপ্রবেশের খবর কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছেও কিছুই নেই যে কি হচ্ছে না হচ্ছে? তাহলে এত তৎপরতা, এত উদ্গ্রীব চেষ্টা, এত মরিয়া চেষ্টা কেন তোষণ করার? আমার বাকিদের কাছে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্রেকিং আসছে বলে সেই ব্রেকিং নিউজটা জানিয়ে আপনাদেরকে আজকে ডিবেট শেষ করব। দেখুন, আমরা এই নিয়ে আলোচনা করছিলাম আর করতে করতে এই মুহূর্তে খবরটা চলে এলো কল্যাণী সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশ এবং সেই অনুপ্রবেশ রোখার চেষ্টা করে বিএসএফ। কিছুক্ষণ আগের খবর, এই মুহূর্তের ব্রেকিং নিউজ, বিএসএফ অনুপ্রবেশ রোখার চেষ্টা করলে বিএসএফ এর ওপর হামলা চালায় 15 থেকে 20 জন অনুপ্রবেশকারী। পাল্টা বিএসএফ রোখার চেষ্টা করে এই সংক্রান্ত আরো ডিটেল খবর আমাদের কাছে আসছে, আরো ডিটেল ইনফরমেশন নিয়ে ফিরে আসছি পরে। আপাতত সময় একটা বিরতির পর ফিরে আসছি। প্রশ্ন জাগছে মনে, সত্যি সত্যি আমাদের বর্ডার
সুরক্ষিত? সত্যি সত্যি বর্ডারটা উন্মুক্ত দরজা হয়ে নেই তো? কারা ঢুকছে, কেন ঢুকছে, কতদিন ধরে, কত বছর ধরে ঢুকছে, আর ঢুকে কিসের বিনিময়ে ভোটার আইডি কার্ড, আধার কার্ড বানিয়ে নিচ্ছে? জানতে হবে আমাকে আপনাদেরও। সময় শেষ, প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে একটা ছোট বিরতি নিয়ে ফিরে আসছি। সময় আরো একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। সত্যি স্বর্ণালী, আজ এই পর্যন্ত। একটু পরে দেখুন জব চেয়ে বাংলা আজ কিশোরের সঙ্গে। রাজ্যের দিকে দিকে বাড়ছে তৃণমূল নেতাদের দাদাগিরি, কে করবে কন্ট্রোল? প্রশ্ন নিয়ে আসছি জবাব চাই বাংলা। একটা ছোট্ট বিরতির পর দেখতে থাকুন রিপাবলিক বাংলা।